হামিংবার্ড। আরিশের অবস্থা যেন দিন দিন খারাপ হচ্ছে। আগের মতো কথা বলে না সে, শুধু রশির সাথে কথা বলে। অরার সাথে কথা বললেও খুব কম। সব সময় কেমন একটা চুপচাপ থাকে, কিছু একটা ভাবে। আফজাল খান ছেলের সাথে কথা বলার চেষ্টা করেছিলেন, কিন্তু আরিশ কথা বলেনি। বিজনেসেও খারাপ সময় চলছে এখন। সব দিক থেকে হতাশায় নিমজ্জিত হয়ে ঠিক আগের মতো আক্রমণাত্মক হয়ে উঠেছে সে। আজকাল একটু কথাতে রেগে ওঠে আরিশ। অরার অবশ্য সেসব নিয়ে সমস্যা হয় না, কারণ আরিশের রাগ তার পরিচিত। কিন্তু এটা তো স্বাভাবিক ব্যাপার না। আরিশের আগে থেকেই মানসিক সমস্যা ছিল, মায়ের মৃত্যুর পর সেটা যেন আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। সন্ধ্যাবেলা ঢাকা শহরের আকাশ ধীরে ধীরে বাদামি ও কমলা মিশ্র রঙে রঙিন হয়ে আসছে। রাস্তায় লাইট জ্বলছে, গাড়ির হেডলাইট আর রাস্তার বাতির আলো মিশে শহরের ব্যস্ততার ছোঁয়া দিচ্ছে। হাওয়া হালকা, তবে ব্যস্ত শহরের ধুলো ও যানজট গন্ধে মিশে আছে। জাইম অফিস থেকে মাত্র বের হয়েছে জাইমা, হাতে ছোট ব্যাগ। পরনে তার হালকা নীল রঙের লং টপ আর ফিটেড জিন্স, আর চুলগুলো আলতো করে বাঁধা। 2 দিন হলো আবারও কাজে যেতে শুরু করেছে সে। পৃথিবীতে কারো জন্য কোনো কিছু থেমে থাকে না, শুধু সাময়িক সময়ের জন্য মনে হয় সব কিছু থমকে গিয়েছে। জাইমার বেলায়ও তাই হয়েছে। মাকে হারিয়ে মনে হয়েছিল সব কিছু শেষ, কিন্তু ধীরে ধীরে বাস্তবতা ঘিরে ধরল তাকে। কাজ না করলে চলবে না। যদিও আরিশ তার সমস্ত ভরণ পোষণের দায়িত্ব নিয়েছে, কিন্তু জায়মা এভাবে আরিশের ঘাড়ে চাপতে চায় না। তাই নিজের কাজটাই করছে সে। জায়মা, বাস পাচ্ছ না? মুকিতের কথায় পেছন ফিরে তাকালো জায়মা। এতদিনে দুজনের মাঝে একটা ভালো সম্পর্ক সৃষ্টি হয়েছে। সেই সম্পর্কের খাতিরে দুজন দুজনকে তুমি বলেই সম্বোধন করে তারা। এক্ষুনি চলে আসবে। তুমি এখানে? নিশ্চয়ই ভাইয়া পাঠিয়েছে। মুকিত মাথা নিচু করে মুচকি হাসলো। হ্যাঁ। সরি মুকিত, অনেক হয়েছে। এখন আমাকে একাই পথ চলতে হবে। কতদিন আর অন্যের ঘাড়ে চেপে থাকবো? মুকিত জাইমার দিকে তাকালো এবার। অন্যের ঘাড়ে? ভাই হয় তোমার। স্যার তোমার জন্য অনেক ভাবেন। ভাই হয়, সেজন্য ভাইয়া বলে ডাকার অধিকারটুকু দেয়নি। হ্যাঁ, উনি আমার জন্য অনেক ভাবেন, সবটুকু দায়িত্ব পালন করেন, কিন্তু মন থেকে বোন হিসেবে মানেন না। মা চলে যাওয়ার পর ওনার অবস্থা আরো খারাপ হয়েছে। যদিও আমার মা ছিলেন, তিনি কিন্তু ওনার জন্য আজ আরিশ ভাইয়ের এই অবস্থা। উনি বেঁচে থাকতেও ভাইয়াকে শান্তি দেননি, আর মারা যাওয়ার পরেও। বাকি কথাটুকু আর বলল না জায়মা, চোখ ছলছল করছে তার। মুকিত জায়মার হাতটা আলতোভাবে ধরে বলল, এসব ভেবে কষ্ট পেও না, যা হওয়ার হয়ে গেছে। স্যারকে ডাক্তার দেখানো হবে, বড় স্যার তাই বললেন। তুমি এসব নিয়ে নিজেকে কিংবা আন্টিকে দোষারোপ করো না। জায়মা দীর্ঘশ্বাস ফেলে রাস্তার দিকে তাকিয়ে দেখলো বাস চলে এসেছে। স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল জায়মা, আচ্ছা, আসছি আমি। বাস চলে এসেছে। মুকিতের থেকে হাত ছাড়িয়ে নিয়ে সামনে এগোলো জায়মা। মুকিত কিছু বলতে চেয়েও যেন বলতে পারল না। জায়মার মনটা আজ অনেক খারাপ, তাই একা ছেড়ে দিল। আগামীকাল নিরিবিলিতে বসে কথা বলবে, এটাই মনে মনে ভাবলো সে। বিছানায় বসে খেলা করছে রশি। এখন সে বসতে পারে। ওরা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল বেনুনি করতে ব্যস্ত। রাতের খাওয়া দাওয়া শেষ করে আরিশ আর বেডরুমে আসেনি। কারো সাথে কলে কথা বলতে বলতে গার্ডেনে চলে গেছে সে। ওরা সব কিছু খেয়াল করেছে, কিন্তু কিছু বলেনি। মাম্মাম, মাম্মাম, মা। রশির কণ্ঠস্বর শুনে পেছনে ফিরে তাকালো ওরা। মেয়েটা খাট থেকে মেঝেতে নামার চেষ্টা করছে। কোমরের নিচ থেকে পা পর্যন্ত খাট থেকে নিচে ঝুলেছে, আর উপরের অংশ বিছানায় আছে। সব মিলিয়ে সে এক যুদ্ধের দৃশ্য। রশি মামুনি আজ মেঝেতে নামতে তুমুল যুদ্ধ করে যাচ্ছে। ওরা মুচকি হাসলো। তারপর বসা থেকে উঠে মেয়ের কাছে এগিয়ে গেল। দু হাতে আলতোভাবে ধরে রশিকে কোলে তুলে নিয়ে বলল ওরা, কি হয়েছে রশি? মেঝেতে নামতে চাও? রশি হেসে উঠল। আ পাপা, বাবা। রশি দরজার দিকে তাকিয়ে বাবা পাপা বলাতে পেছন ফিরে তাকালো ওরা। আরিশ দাঁড়িয়ে আছে দরজার কাছে। রশি তাকে দেখে আনন্দে হাত পা ছুটছে। পাপা, বাবা এমন মধুর আওয়াজ করছে। মেয়ের এমন উচ্ছ্বাস দেখে আরিশ মুচকি হেসে রুমে ঢুকে ওরার সামনে দাঁড়ালো।
রশিপিয়ার রায় ঝাঁপিয়ে পড়ল বাবার কোলে। মেয়েকে কোলে নিয়ে কপালে ঠোঁট ছুঁয়ে দিল আরিশ। ভাবছিলাম আগামীকাল ও বাড়িতে যাব একবার, ওরা বলল। আরিশ রশিকে নিয়ে ঘরের মধ্যে পায়চারি করতে করতে বলল, কিসের জন্য যাবে? মানে, কোনো গুরুত্বপূর্ণ কাজ আছে? না, তাহলে যাওয়ার দরকার নেই। যদি পথে কোনো অঘটন ঘটে, তোমার বা রশির ক্ষতি হয়। না না, এসবের দরকার নেই হামিংবার্ড। আমি ফুয়াদকে বলবো আগামীকাল সবাই এ বাড়িতে দাওয়াত। ওরা দীর্ঘশ্বাস ফেলল। অহেতুক ঝামেলা করে তো লাভ নেই। আরিশের সাথে থাকতে হবে ওকে। তাই ওর কথায় সম্মতি জানালো। ঠিক আছে। আরিশ ওরার এরকম আচরণে বেশ খুশি হয় আজকাল। এমন না যে আগেও অবাধ্য ছিল সে, কিন্তু ইদানিং ওরা একটু বেশিই কথা শুনছে আরিশ সে। অবশ্য আরিশ জানে বাড়ির সবাই তার মানসিক স্বাস্থ্য নিয়ে চিন্তিত, কিন্তু আরিশের মনে হয় সে সম্পূর্ণ সুস্থ আছে। এটাই সবচেয়ে বড় সমস্যা। রুগী নিজে যখন নিজেকে সুস্থ ভাবে তখন সে সহজে চিকিৎসা নিতেই চায় না। রসিকে ঘুম পাড়াও, ঘুম পেয়েছে ওর, দেখো কেমন চোখ ডলছে, হাই তুলছে। আরিশ বলল। ওরা রশির দিকে তাকিয়ে বুঝলো সত্যি ওর ঘুম পেয়েছে। হ্যাঁ, আমার কাছে দিন ওকে। আরিশ রশিকে অরার কোলে দিয়ে ফোন হাতে নিল। মুগিতের নাম্বারে ডায়াল করলো সে। এদিকে অরা রশিকে নিয়ে বিছানায় গেল। জাইমাকে বাসায় পৌঁছে দিয়েছো? সরাসরি প্রশ্ন করে বসলো আরিশ। মুকিত আমতা আমতা করে প্রত্যুত্তরে জানালো, না স্যার, জাইমা বাসে করে গেছে। কিছুতেই আমার সাথে যেতে রাজি হয়নি। ওর মন খারাপ ছিল। মন খারাপ? জি। দীর্ঘশ্বাস ফেলল আরিশ। স্বাভাবিক, তবে ওকে একা ছাড়া উচিত হয়নি। দেশের অবস্থা ভালো না, আমি ওর লোকেশন দিচ্ছি তোমাকে, ফলো করো। ওকে স্যার। মুকিতের সাথে কথা বলা শেষ করে আরিশ জায়মার লোকেশন পাঠালো তাকে। তারপর পরনের টি শার্ট খুলে আনমনে টেবিলের উপর রেখে বিছানার দিকে এগোলো। রশি ঘুমিয়ে গেছে এতক্ষণে। ওরা পাশ ফিরে আরিশের দিকে তাকিয়ে দেখলো চোখ বন্ধ করে শুয়ে আছে সে। ওরা রশির দিকে একবার তাকালো, তারপর আরিশের দিকে ফিরল। আলতোভাবে ডান হাতটা তার বুকের উপর রাখতেই চোখ মেলে তাকালো আরিশ। ওরা মায়াভরা দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। কি ব্যাপার লিটিল বার্ড? অনেকদিন আপনার বুকে মাথা রেখে ঘুমায়নি। আরিশের বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। সত্যিই তো, এক বিছানায় থেকেও কতদিন দূরে সরে আছে তারা। নিজের প্রতি কিছুটা রাগ হচ্ছে আরিশের। অরার প্রতি এমন অন্যায় আচরণ করা মোটেও ঠিক হয়নি। অভিমান জমেছে? নরম গলায় জিজ্ঞেস করলো আরিশ। ওরা ফুপিয়ে কেঁদে উঠল হঠাৎ। আরিশ কিছুটা অবাক হলো, কিন্তু ওরাকে আর দূরে সরিয়ে রাখলো না। ছোট্ট পাখিটাকে হাতের উপর শুইয়ে বুকে আগলে ধরল। আম সরি লিটিল বার্ড, প্লিজ কেঁদো না, শান্ত হও। এখন থেকে আর কখনো তোমাকে এমন কষ্ট দিব না। ওরা তবুও আরিশের বুকে মুখ গুজে কাঁদছে। এই মেয়েটার কান্না সহ্য করতে পারে না আরিশ। তবুও ওরা কাঁদছে। আরিশ খুব করে তাকে শান্ত করার চেষ্টা করছে আজ। নরম আদরে ভরিয়ে দিচ্ছে তাকে, মাথায় হাত বুলিয়ে দিয়ে কপালে ঠোঁট ছুঁয়ে দিচ্ছে আরিশ। ওরা আজ প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছে। কতগুলো দিন এভাবে নিঃশ্বাস নিতে পারেনি। জানালার বাইরে তাকিয়ে আছে জায়মা। বাস চলছে তার আপন গতিতে। ধীরে ধীরে যাত্রীরা নেমে যাচ্ছে। জায়মা নামবে একেবারে শেষ স্টেশনে, উত্তরা। জানালা দিয়ে মৃদু বাতাস আসছে। সেই বাতাসে জায়মার চুলগুলো এলোমেলো হয়ে যাচ্ছে। জায়মার চোখ ছলছল করছে। এত বড় একটা পৃথিবীতে তার এমন একটা মানুষ নেই যার বুকে মাথা রেখে মনের কথা বলা যাবে। এসব ভেবেই মন খারাপ লাগছে ওর। আপা নামবেন? বাসের হেল্পার জিজ্ঞেস করাতে ভাবনার ছেদ ঘটল জায়বার। সামনের দিকে তাকালো, পুরো বাসই খালি। যাত্রী বলতে শুধু সে একা, আর সঙ্গে আছে বাসের ড্রাইভার ও হেল্পার। না মামা, সামনের স্ট্যান্ডে নামবো। ও আচ্ছা। জায়মা আর কোনো কথা বলল না। হেল্পার ড্রাইভারের পাশে গিয়ে বসলো। জায়মাও আবার জানালার বাইরে দৃষ্টিপাত করলো। তবে কিছুক্ষণের মধ্যেই ড্রাইভার ও হেল্পারের হাসির শব্দ শোনা গেল। তারা অশ্লীল ভাষায় কাউকে গালিগালাজ করছে ও হাসছে। যাইবার বিষয়টা ভালো লাগলো না, কিন্তু কিছু করারও নেই। মিনিট 15 পর এমনিতে বাস থেকে নেমে যাবে, এসব ভেবে চুপচাপ বসে রইল সে। কিন্তু এর মধ্যে হঠাৎ সামনে তাকাতেই দেখলো হেলপার তার দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে আছে। কি বিশ্রী সেই চাহনি! জায়মা স্বাভাবিক থাকার চেষ্টা করলো, কিন্তু ড্রাইভার বলে উঠল, তুই আগে কাম কর, তারপর আমি করবো। হে, আজ খেলা খেলবো রে শাম। শেষের অংশটুকু বেশ জোরে বলল ড্রাইভার। হেলপারও তালে তালে তাল মিলিয়ে বলল, ও হ উস্তাদ,
খেলতে দারুণ মজা হইব। জাইমার গলা শুকিয়ে আসছে, তবুও রেগেমেগে বলল সে, এসব কি ধরনের আচরণ? বাস থামান, আমি নেমে যাব। হেলপার খপ করে জাইমার হাত ধরে বিশ্রী অঙ্গভঙ্গি করে বলল, আপা, আগে আমার খায়েশ পূরণ করেন, তারপর চলবে।